হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলে আসলাম, যখন কোনো ক্যান্ডিডেট চাকরি পায় বা সিলেক্টেড হয়, তো সিলেক্টেড হওয়ার পর তার মেডিকেল টেস্টে কি কি করানো হয়, অর্থাৎ মেডিকেল টেস্টে কোথায় কোথায় ইঞ্জেকশন পুশ করা হয় বা কি কি ব্লাড টেস্ট হয়, এভরিথিং এভরিথিং আমি তোমাদের সাথে শেয়ার করব। এই পর্যন্ত আমি 4খানা সরকারি চাকরি পেয়েছি এবং তার মধ্যে 3খানা মেডিকেল টেস্ট করেছি। তার মধ্যে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য মেডিকেল টেস্ট করেছিলাম, আর দুটো স্টেট গভর্নমেন্টের জন্য। তো আজকে আমি তোমাদের সাথে মানে এভরিথিং শেয়ার করব। কোথায় টিপে দেখা হয় বা কোথাও কোনো ব্যথা আছে কিনা বা কার কোনো চোখে প্রবলেম কিনা, এভরিথিং যা আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, যে কোথায় কোথায় ইঞ্জেকশন দেওয়া হয়, এভরিথিং। তো চলো, অযথা সময় নষ্ট না করে আমরা সরাসরি মেন ভিডিওতে চলে যাই। আর এই মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটন অন করে দাও, যাতে করে যখনই এরকম কোনো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করি সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ওকে? আর ভালো না লাগলে ভিডিওটা স্কিপ করে দাও। আজকে ভিডিওটা জাস্ট আমার কতগুলো স্টুডেন্ট সিলেক্ট হয়েছে তাদেরও রিকোয়েস্ট আছে যে এই নিয়ে একটা ভিডিও করে দিন স্যার, তো সেই নিয়ে করছি। তো চলো শুরু করছি মেন ভিডিও। দেখো, চাকরির পরীক্ষায় সিলেক্ট হওয়াটাই মেন বিষয়। এই মেডিকেল টেস্ট, পিভিআর এগুলো সেরকম একটা বেশি মায়না রাখে না। আমি 3বার মেডিকেল টেস্ট করেছি চাকরির জন্য, তো আমি বলছি তোমাদেরকে জেনারেলি কি হয়। দেখো, ফার্স্ট অফ অল তোমাকে বলা হয় যে তুমি যে মেডিকেলি ফিট তার একটা সার্টিফিকেট দিতে। তো সেই সার্টিফিকেট দেওয়ার পাওয়ার থাকে আহ, আধিকারিকদের কাছে, যেরকম সিএমওএইচ অর্থাৎ যিনি চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, আর একজনও থাকেন যিনি সুপারিনটেন্ডেন্ট বা সদর হসপিটালে যিনি সুপার থাকেন তাকে বলা হয় সুপারিনটেন্ডেন্ট। তিনিও, তার কাছেও এই পাওয়ারটা আছে, অর্থাৎ তিনি যদি একজন সিভিল সার্জন হন তাহলে তার কাছেও কিন্তু এই পাওয়ারটা আছে যে মেডিকেলি ফিট কোনো ক্যান্ডিডেট কিনা দেখার জন্য। তো এই গেল। এইবার দেখো, মেন বিষয়টা হচ্ছে মেডিকেল টেস্টে কি কি চেক করা হয়, অর্থাৎ কোথায় কোথায় ইঞ্জেকশন পুশ করা হয়, কি দেখা হয়, এভরিথিং বলছি। দেখো, প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটালের, অর্থাৎ গভর্নমেন্ট যে সিএমএইচ এর বা ডিস্ট্রিক্ট হসপিটাল আছে সেখানে তোমাকে যেতে হবে। গিয়ে তোমাকে একটা 2 টাকা দিয়ে, স্টেট গভর্নমেন্টের একটা রুল আছে, 2 টাকা দিয়ে একটা ওপিডি কার্ড কিনে নিতে হবে বা করিয়ে নিতে হবে। তবে অবশ্যই তার জন্য তোমরা কিন্তু সাথে করে অবশ্যই ভোটার কার্ড নিয়ে যাবে অথবা আধার কার্ড, যেটা তোমার প্রয়োজন, যেটা তোমার দরকার। আধার কার্ডটাই বেস্ট, কারণ কিছু কিছু ক্ষেত্রে আধার কার্ডের প্রয়োজন হয়, সেটা আমি এক এক করে বলবো। তো মেন ব্যাপার হচ্ছে তোমাকে একটা আধার কার্ড সাথে করে নিয়ে গিয়ে 2 টাকা দিয়ে একটা ওপিডির টিকিট কাটাতে হবে। ওপিডির টিকিট কাটানোর পরে তোমাকে ওইখানে তারা জিজ্ঞেস করবে, কাটানোর টিকিট কাটানোর সময় তারা জিজ্ঞেস করবে যে কী ব্যাপারে টিকিটটা কাটাবে। তখন তোমরা বলবে যে আমি চাকরির পরীক্ষায় সিলেক্ট হয়েছি এবং আমি মেডিকেল টেস্ট করাতে চাইছি, মেডিকেলি ফিট সার্টিফিকেট নিতে চাইছি। তো তারা সেই অনুসারে তাদের ডিস্ট্রিক্টে যেই সমস্ত টেস্টগুলো রিকোয়ার্ড আছে সেই অনুসারে তারা বলবে, অথবা তোমাকে একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে ফরওয়ার্ড করে দেওয়া হবে। তো তুমি সেখানে যে সমস্ত স্টাফরা আছে, হসপিটাল স্টাফ, তাদের সাথে কথাবার্তা বলে তারা বলে দেবে যে কোন ঘরে জেনারেল ফিজিশিয়ান বসে আছেন। তো তোমরা রীতিমতো সেই ঘরে চলে যাবে জেনারেল ফিজিশিয়ানের কাছে। জেনারেল ফিজিশিয়ান যিনি আছেন তিনি তোমার কাছে জানতে চাইবে যে তার কাছে আসার কি কারণ। তার কাছে তো আর এমনি আসোনি গল্প করতে, কি করতে এসছো সেটা জানতে চাইবে। তখন তুমি সেটা খুলে বললে ওনারা কিছু টেস্ট লিখে দেবে তোমার এই ওপিডি কার্ডের উপর। ফার্স্ট অফ অল তোমার ব্লাড সিবিসি দেবে, ঠিক আছে, ইউরিন আরই দেবে, চেস্ট এক্স রে দেবে, আর কিছু কিছু জায়গায় তোমার ইসিজি দেয়। অবশ্যই চোখটা টেস্ট করাবে, ক্লিয়ার। আর একজন জেনারেল মেডিসিয়ানের কাছে পাঠাবে, জেনারেল মেডিসিন যাই হোক না কেন। তো
তো এই হচ্ছে মেন। এর জন্য তোমাকে সেরকম কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট লাইনে লাইনে দাঁড়াবে, গিয়ে তোমার কাজ করতে হবে। হ্যাঁ, তবে আমি সবাইকে বলবো আগে ব্লাড টেস্ট এবং ইউরিন টেস্টে লাইনে চলে যেতে। এতে কি, আমি যতবার গেছি আমি দেখেছি, তো সেইখানে কি হয়, একটা রুল থাকে যে দুটোর পরে আর ব্লাড টেস্ট নেওয়া হয় না, বা দুটোর পরে ইউরিন টেস্ট নেওয়া হয় না, এই করে কিন্তু ভোগান্তি হয় মাঝে মধ্যে অনেক। যেমন আমি রিসেন্টলি বীরভূমে মেডিকেল টেস্ট করে আসলাম, সেখানে আমাকে বলা হলো যে 12টার পরে আর ব্লাড বা ইউরিন কালেকশন করা হয় না। তো সেখানে একটু কিন্তু আমাদের ক্ষতি হয়ে গেছিল, মানে টাইমটা বেশি লেগে গেছিল। যাই হোক না কেন, তোমাদের বলে দিলাম। তো এইখানে এর বাইরে কোনো ইনজেকশন পুশ করা হয় না। তবে ব্লাড নেওয়ার সময় একটা ইনজেকশনের মাধ্যমে তো ব্লাড কালেক্ট করতে হয়, এটা তোমরা জানো। সুগার টুগারের মধ্যে সেরকম কিছু হয় না, ওই যা সুগার ওর মধ্যেই হয়ে যায়, মানে ব্লাড সিবিসির মধ্যে তোমার এভরিথিং হয়ে যায়। একটাই ব্লাড টেস্টের জন্য একটাই টেস্ট করবে, ব্লাড সিবিসি, এর মধ্যে তোমার এভরিথিং কাউন্ট হয়ে যাবে। আর ইউরিনারি কোনো ব্যাপার না। আমি 3বার মেডিকেলি ফিট হয়েছি, এবং আমি তোমাদেরকে বলছি, চাকরিতে কিন্তু নাম তোলাটাই সব থেকে কঠিন কাজ। মেডিকেল খুব বেশি মায়নে রাখে না, আমার নিজের চোখে দেখা, যে খালি চোখে দেখতেই পাচ্ছে না ঠিকঠাক, মানে খালি চোখে ঠিকঠাক বই পড়তে পারছে না, বাট সে মেডিকেলি ফিট হয়ে যাচ্ছে। অনেক ক্যান্ডিডেট আছে এরকম। তো এসব নিয়ে কোনো চিন্তা নেই। হ্যাঁ, আর একটা আছে, মেডিকেলে যখন তোমরা আই দেখাতে যাবে, তখন তারা একটা কালার ব্লাইন্ডনেস একটা টেস্ট নেবে, যেখানে একটা বই থাকবে, বইয়ের মধ্যে খুব কাটা কী সব হাবিজাবি জিনিস থাকে, কে জানে বাবা। তার মধ্যে নাম্বার হাইড করে লেখা থাকে, সেগুলো চেক করে বলতে হয় যে কত নাম্বার আছে। আদারওয়াইজ চোখে সেরকম কোনো রাখে না, দুপুরে লেখা থাকে, সেগুলো মোটামুটি পড়ে দিলেই হবে যে হ্যাঁ ঠিক আছে, মোটামুটি পড়তে পারবে। এই গেল মেন ব্যাপার। তো এগুলোই বলার ছিল যে মেডিকেল টেস্ট নিয়ে তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। যদি নিজের পায়ে হেঁটে তোমরা ওই সিওমএইচ এর যে হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে যেতে পারো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু মেডিকেলে ফিট হবে। মেডিসিনের যিনি ডাক্তার থাকেন, জেনারেল ফিজিশিয়ান বা জেনারেল মেডিসিন যাই বলুন না কেন, তার কাছে গেলে তারা তোমাকে জিজ্ঞেস করবে তোমার কি কোনো রোগ আছে। একদমই তাই, তোমার কি কোনো রোগ আছে? যদি বলো যে আছে, তাহলে সেটা তোমার হাতে। আর যদি বলো নেই, তাহলে তিনি লিখে দেবেন নেই, কোনো রোগ নেই। ওকে, এইগুলো হচ্ছে মেন বিষয়গুলো টেস্টের। আর কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট 2 দিন 1 দিন পরে ব্লাডের রিপোর্ট পেয়ে যাবে, বা ওই দিনের দিনই পেয়ে যেতে পারো। কোনো হসপিটালে পরের দিন দেয়, সেটা যাই হোক না কেন। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে এটা বলবো, তোমরা মেডিকেল টেস্ট যখনই করাতে যাবে, মনে রাখবে আমাকে 2 দিন ছুটি নিতে হবে, আমাকে 2 দিন আমার ওখানে গিয়ে কাজ করতে হবে, এইগুলো ব্যাপার। যাই হোক, মেডিকেল টেস্ট করানোর পরে তোমাকে সেই সার্টিফিকেটগুলো নিয়ে এসে সমস্ত ওইখানে যেখানে সিএমওএইচ, অর্থাৎ জেলার চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, যার অফিসটা আছেন যেখানে, তোমাদের সেখানে যেতে হবে। গিয়ে তোমাদেরকে তোমার সমস্ত ব্লাডের টেস্ট বা যাই করেছো কিনা, এক্স রে সমস্ত কিছু কিন্তু, হ্যাঁ, এক্স রে একটা কথা বলতে ভুলে গেলাম, যে চেস্ট এক্স রে করার জন্য স্টেট গভর্নমেন্টের সম্ভবত একটা রুল আছে যে আধার কার্ড লাগবে, কিন্তু আধার কার্ডের জেরক্স কিন্তু মাস্ট। এই কথাটা সবসময় মনে রেখো। স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের যখনই কোনো মেডিকেল ফিট টেস্ট করতে যাবে, তখন কিন্তু আধার কার্ডটা সাথে করে নিয়ে যাবে, ওটা লাগে। যাই হোক না কেন, এই হলো ব্যাপার। তোমরা সিওমএইচ এর অফিসে যাবে, সেইখানে গিয়ে যিনি আধিকারিক পদে আছেন বা যিনি ক্লার্ক পদে আছে, তার সাথে যোগাযোগ করবে। তিনি তোমাদেরকে একটা ফরম্যাট দিয়ে দেবে, যে ফরম্যাটটা ফিল আপ করো। ফিল আপ করার পর তোমাদেরকে টিআর 7-এ সরকারের কাছে 25 টাকা জমা দিতে হবে। এই 25 টাকা, এটা তোমরা অনলাইনেও দিতে পারো, চাইলে অফলাইনেও দিতে পারো। অফলাইনে দেওয়াটা ঝামেলা, তোমাকে এসবিআইতে গিয়ে, নিয়ারেস্ট এসবিআই বা কোনো একটা ভালো ব্যাংকে, সরকারি ব্যাংকে গিয়ে টিআর 7 ফর্ম ফিল আপ করে তোমাকে সেই 25 টাকা জমা দিতে হবে। অনেক ব্যাংক কি করে, তারা আবার বলে যে ওই অফিসিয়াল দিলে হবে না, তোমাকে ওখানকার যে ট্রেজারি আছে, সেই ট্রেজারি থেকে অ্যাপ্রুভাল নিয়ে আসো, কারণ টিআর 7-এর টাকাটা ডাইরেক্ট গভর্নমেন্টের খাতায় গিয়ে যোগ হয়। তো এইভাবে তারা নাও অ্যালাউ করতে পারে, এইগুলো হ্যাপা। অনলাইনে 25 টাকা জমা করে দিলে কোনো ব্যাপার না, তোমরা অনলাইনে জমা করে দেওয়ার পর যে কোনো ক্যাফে থেকে ওই রিসিপ্টটা বা চালানটা বার করে নিলেই হবে। নেওয়ার পর তোমাকে সেই চালানটা নিয়ে গিয়ে তোমাদের যে এখানে তুমি সিওমএইচের অফিস আছে, সেখানে গিয়ে জমা দেবে। জমা দেওয়ার পর তোমাদেরকে এক এক করে সিওমএইচ স্যার যে আছেন, তিনি ডাকবেন। ডাকার পর তোমাদেরকে জিজ্ঞেস করবেন তোমার নাম কি, বাবার নাম কি, এই সমস্ত বিষয়।
বা তোমার কোনো সমস্যা আছে কি না, যাই হোক না কেন তোমরা বুঝতেই পারছো কী অ্যান্সার হবে। যদি তোমাকে বলে তোমার কোনো সমস্যা আছে কি না, তার অ্যান্সার যে কী হবে সেটা যদি আমাকে বলে দিতে হয়, তাহলে ভাই কিছু বলার নেই। তো তুমি তোমাদের মতো অ্যান্সার দিয়ে দিতে পারো যে কি আছে, সমস্যা আছে কি নেই, যাই হোক না কেন। তো এরপরে সই হয়ে যাবে, সই হয়ে যাওয়ার পর তোমাদেরকে ওইখানে 100 টাকা একটা ফি দিতে হয়। আমি সঠিক জানি না যে ফিটা কি নাম বা কোন রুলে আছে, আমি সঠিক জানি না, নিশ্চয়ই কোনো একটা রুলের মধ্যে আছে, আমার সঠিক জানা নেই। তো যাই হোক না কেন তোমাকে সেখানে 100 টাকার একটা ফি জমা দিতে হবে। জমা দেওয়ার পর তোমরা কিন্তু তোমাদের সার্টিফিকেট তোমরা তোমাদের হাতেও পেতে পারো, এবং যদি তোমাদের ডিপার্টমেন্টের থেকে বা কোর্টের থেকে নির্দেশ থাকে যে সার্টিফিকেটটা ডাইরেক্ট কোর্টকে ফরওয়ার্ড করার জন্য, তাহলে তারা অবশ্যই তোমার সার্টিফিকেটটা ডাইরেক্ট কোর্টকে ফরওয়ার্ড করে দেবে অথবা তোমার হাতে দিয়ে দেবে। যেমন বীরভূমে আমাদের হাতে দেওয়া হয়েছিল, আমরা গিয়ে সেই সার্টিফিকেটটা কোর্টে গিয়ে সাবমিট করেছি। তো এটুকুই বলার ছিল। মেন বিষয়ে আমি আবারও তোমাদেরকে বলছি যে যে কোনো পরীক্ষার চাকরিতে বা যে কোনো চাকরির জন্য তোমাকে মেরিট লিস্ট বা ফাইনাল লিস্টে নাম তোলাটাই সবথেকে চ্যালেঞ্জের বিষয়। মেডিকেল ফিট নিয়ে কোনো টেনশন নেই, আশা করি কোনো অসুবিধা হবে না। আর এটা আমি জেনারেলি সমস্ত ক্যান্ডিডেটদের বলি, বা সমস্ত আমার ভাই যারা বন্ধু আছে, বোন আছে, তাদেরকে বলি যে চাকরিতে সিলেক্ট হওয়ার পর আনটিল মেডিকেল না হওয়া পর্যন্ত একটু মানে কি বলবো, বুঝে শুনে চলা, ঝামেলার মধ্যে জড়িয়ে না পড়া। বা পিভিআরে তোমার সমস্যা হতে পারে। তো এই পিভিআরে কি হতে পারে না হতে পারে, এটা আমি পরের একটা ভিডিওতে বলবো যে পিভিআরে কি হয় না হয়, বা পিভিআরে কাদের কি সমস্যা হতে পারে চাকরিতে। কারণ হ্যাঁ, আমি এটা তোমাদের যেরকম রেসপন্সিবিলিটি নিয়ে বলতে পারি, নিজের পায়ে হেঁটে গিয়ে যদি সিএমএইচ এর অফিসে দাঁড়াতে পারো, অবশ্যই তুমি মেডিকেল ফিট সার্টিফিকেট পাবে। কিন্তু পিভিআরে কিন্তু অনেক সমস্যা হয়। আমি নিজে দেখা, আমার নিজে দেখা অনেকের পিভিআরের জন্য চাকরি আটকে গেছে। বা একজনের তো আমার একজন পরিচিত, যার চাকরি 2 বছর আটকে ছিল, এবং 2 বছর তার পিছনে স্ট্রাগল করে তাকে চাকরি পাওয়ানো হয়। তো পিভিআরের ভিডিওটা নেক্সট ভিডিওতে আমি করব, যদি তোমাদের দরকার হয় অবশ্যই বলবে যে পিভিআরে কী কী লাগে বা কী থাকলে পিভিআরে অসুবিধা হয়, এভরিথিং। আপাতত এটুকুই থাক। খুব ভালো থেকো। আর যদি এর পরেও তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে যে দাদা এই পয়েন্টটা তো উল্লেখ করলে না, অ্যাকচুয়ালি দেখো আমি তো ভিডিও এডিট করি না, ডাইরেক্ট রেকর্ডিং করি। যদি একটা পয়েন্ট মাঝে মধ্যে মিস্টেক হয়ে যায়, তো সেটা কিন্তু অবশ্যই, তার জন্য আমি অলওয়েজ কমেন্ট বক্স খোলা রাখি। তোমরা তোমাদের তোমাদের যে প্রশ্নটা আছে সেটা কমেন্ট বক্সে করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ঠিক আছে, খুব ভালো থেকো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। তোমরা সেখানে জয়েন হতে পারো, সেখানে হাজার হাজার ছেলেমেয়েরা আছে। তো সেখানেই আমি আমার টুকটাক যে সমস্ত নোটগুলো হয় সেগুলো দিই। আর কিছু বলবো না, ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার চাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থেকো।